হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে রবিবার, তা সত্ত্বেও আমি তোমাদের জন্য একখানা ক্লাস দিচ্ছি, যেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2025। তো তোমরা জানো যে সোম থেকে শনি রেগুলার আমাদের এমটিএসের ক্লাস হয়। তার মাঝে মাঝে আমরা ডাব্লিউবিএস এসএসসির গ্রুপ সিডিরও ক্লাস তোমাদেরকে দেই। তো আজকে আরআরবি গ্রুপ ডির কিছু ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। কেননা তোমরা অনেকে মেসেজ করেছিলে, বিশেষ করে অভিজিৎ তো বারবার বলছে যে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করতে। তো আমরা আগে গ্রুপ ডির হচ্ছে 4খানা ক্লাস দিয়েছিলাম এই প্রিভিয়াস ইয়ার 2018 সালে যেগুলো এক্সাম হয়েছিল সেগুলোর। তো এটা আজকের 5 নম্বর ক্লাস। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা গ্রুপ ডির এক্সাম দেবে আরআরবি গ্রুপ ডি, তো তোমরা আমাদের যে রেগুলার ক্লাস হচ্ছে টপিক ওয়াইজ, ওই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। ওইগুলো কিন্তু তোমাদের হেল্পফুল হবে। তাছাড়া আমরা খুব শীঘ্রই আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েশনের যে এক্সামটা হয়েছিল তারই পিডিএফ আমরা রেডি করে ফেলেছি। তো আজকালের মধ্যে সেটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো সেটাও তোমরা সংগ্রহ করতে পারো, ওখান থেকেও তোমরা কিন্তু অনেকটা হেল্প পাবে। আর তোমাদেরকে বলে রাখি, যারা গ্রুপ ডি এক্সাম দেবে তোমাদের কিন্তু এখানে সায়েন্সের পোর্শনটা একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। সায়েন্সের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে পাবে এখানে। তো সায়েন্সটাকে ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব 28শে সেপ্টেম্বর 2018 শিফট 2। 28শে সেপ্টেম্বর 2018 যে শিফট 2তে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। ওখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, এবং এই ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। তো এখন দেখো, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, দুর্গাপূজা। দুর্গাপূজা হলো প্রধান উৎসব কোন রাজ্যে? তো রিসেন্ট আমাদের রাজ্যের দুর্গাপূজা কিন্তু শেষ হলো, তাই কি না? তো এটা কিন্তু খুবই সহজ একদম কোশ্চেন, যেটা আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের ক্ষেত্রে, তাই কি না? পশ্চিমবঙ্গের খুবই বিখ্যাত উৎসব, বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এখান থেকে দেখে নাও, দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি সাধারণত শরৎকালে আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়। এটি দেবী দুর্গা মহিষাসুর বধ কাহিনীর উপর ভিত্তি করে পালিত হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশেও এই উৎসব কিন্তু জাঁকজমকভাবে পালিত হয়। দুর্গাপূজাকে পশ্চিমবঙ্গের মানুষ 12 মাসে 13 পার্বণের সেরা উৎসব হিসেবে গণ্য করে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, ড্যাশ একটি ক্ষার ধাতু। দেখো, সায়েন্সের কোশ্চেন পেয়ে গেলে। তো তোমরা গুনে রাখো কতগুলো সায়েন্সের কোশ্চেন কিন্তু এই যে শিফটটাতে রয়েছে, তাহলে তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। ড্যাশ একটি ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু কোনটা? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, না হচ্ছে ম্যাঙ্গানিজ? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, সোডিয়াম। সোডিয়াম একটি কিন্তু ক্ষার ধাতু। ক্ষার ধাতু হলো পিরিয়ডিক টেবিল, মানে পর্যায় সারণীর যে রয়েছে তার গ্রুপ ওয়ানের মৌল। ক্ষার ধাতুগুলি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। এরা খুব প্রতিক্রিয়াশীল ধাতু, বিশেষ করে জল ও অক্সিজেনের সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া করে। প্রতিক্রিয়ার ফলে ক্ষারীয় দ্রবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সোডিয়াম ও পটাশিয়াম সাধারণত কেরোসিনে সংরক্ষণ করা হয়। সোডিয়াম ও পটাশিয়াম এগুলোকে কেরোসিনে সংরক্ষণ করা হয়, যাতে বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে না আসে। অনেক সময় কোশ্চেন আসে সোডিয়াম সংরক্ষণ করা হয় কিসে বলে, অপশান দেওয়া থাকে। তো তাদের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কেরোসিনে সংরক্ষণ করে রাখা হয় সোডিয়ামকে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ড্যাশ ধাতু বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে ব্যবহৃত হয়? কোন ধাতু ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, টাংস্টেন ধাতু, যেটা ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দেখো ধূসর বিপ্লব গ্রে রিভলিউশন সম্পর্কিত কোনটির সঙ্গে? চামড়া, রেশম, মাছ, না হচ্ছে সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, সারের সাথে যুক্ত ধূসর বিপ্লব। এখান থেকে দেখে নাও, বিভিন্ন বিপ্লব কৃষিক্ষেত্রে নির্দিষ্ট ফসল বা পণ্যের উৎপাদনের সঙ্গে যুক্ত। যেমন সবুজ বিপ্লব
অনেক সময় এগুলো এক্সামে আসে, যেটা হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি। সাদা বিপ্লব বা হচ্ছে হোয়াইট রিভলিউশন, সেটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি। নীল বিপ্লব মৎস্য উৎপাদন বৃদ্ধি। গোলাপি বিপ্লব পেঁয়াজ, চিংড়ি, পোলট্রি উৎপাদন। আর ধূসর বিপ্লব যেটা হচ্ছে রাসায়নিক সার উৎপাদন। তাহলে দেখো এগুলো ভালো করে মনে রাখো, এগুলো থেকে যে কোনো একটা তোমাদেরকে এক্সামে চলে আসতেই পারে, তাই কি না? তো প্রত্যেকটা এখানে আমি দিয়ে দিয়েছি। 5 নম্বর দেখো ইথেন। ইথেনের প্রতিটি কার্বন পরমাণু কয়টি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে? ইথেনের প্রতিটি কার্বন পরমাণু কয়টি পরমাণুর সাথে যুক্ত থাকে? 4টি পরমাণুর সাথে যুক্ত থাকে। কার্বনের এই বৈশিষ্ট্যকে বলে টেট্রা ভ্যালেন্সি অফ কার্বন। ইথেন হলো একটি অ্যালকেন। ইথেন একটা অ্যালকেন। ইথেন দেখো C2H6, ইথেন আণবিক সংকেতটা কি? C2H6। প্রতিটি কার্বন পরমাণু 4টা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। আর অ্যালকেন্সের সব বন্ড সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দ্বারা কিন্তু গঠিত হয়। তাহলে এখানে তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে ইথেনের এই সংকেতটাকে একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, লিথিয়াম নাইট্রেটের সংকেত কি? লিথিয়াম নাইট্রেটের সংকেত Li3N হবে N। লিথিয়াম নাইট্রাইটের সংকেত Li3N। লিথিয়াম নাইট্রাইট একমাত্র স্থিতিশীল ক্ষারীয় ধাতব নাইট্রাইট। এটির প্রায় 813 ডিগ্রি সেলসিয়াস বিশিষ্ট উচ্চ গলনাঙ্ক আছে। সাধারণ কোশ্চেন, কৌটিল্যের অর্থশাস্ত্র আমাদের কোন শাসনের প্রশাসন সম্পর্কিত তথ্য দেয়? কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র, এর দ্বারা আমরা মৌর্য শাসনের প্রশাসন সম্পর্কিত তথ্য পাই। কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত রচিত অর্থশাস্ত্র মূলত মৌর্য সাম্রাজ্যের প্রশাসন, রাজনীতি, অর্থনীতি ও কর ব্যবস্থা ও কূটনীতি সম্পর্কিত তথ্য দেয়। এটি প্রাচীন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান গ্রন্থ। 8 নম্বর কোশ্চেন, দুটি সমান বল বিপরীত অভিমুখে একটি বস্তুতে ক্রিয়াশীল হলে বস্তুতে ক্রিয়াশীল মোট বল কত হবে? দুটো সমান বল বিপরীত অভিমুখে একটা বস্তুতে ক্রিয়াশীল, তখন বস্তুতে ক্রিয়াশীল মোট বল কত হবে? না হচ্ছে 0 হবে, 0। বিপরীত অভিমুখে ক্রিয়াশীল সমান বলকে প্রতিমিত বল বলে। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল প্রতিমিত বল বস্তুর গতির পরিবর্তন করবে না। বিপরীত অভিমুখে সমান বল প্রযুক্ত করা হলে মোট কার্যকরী বল 0 হবে। 9 নম্বর কোশ্চেন দেখো, কোনটি কোষ বিভাজনকে উদ্দীপিত করে? কোনটি কোষ বিভাজনকে উদ্দীপিত করে? সঠিক অ্যান্সার সাইটোকাইনিনস হয়ে যাবে সঠিক অ্যান্সার। সাইটোকাইনিনস কোষ বিভাজন বাড়ায়। অক্সিন কোষ দীর্ঘায়ন ঘটায়। গিবারেলিনস কাণ্ড ও অঙ্কুর বৃদ্ধি করে। অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধি দমনকারী হরমোন, বীজের সুপ্তাবস্থা বজায় রাখে। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, গোলাকার দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর নিচের কোনটি স্থিত? গোলাকার দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর নিচের কোনটি স্থিত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, মেরু একটি গোলাকৃত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রটিকে মেরু বলা হয়। বক্রতা কেন্দ্র অপশানে রয়েছে, দেখো বক্রতা কেন্দ্র, ফোকাল দৈর্ঘ্য, এগুলো প্রত্যেকটা জানতে হবে। বক্রতা কেন্দ্রটা কি না, গোলাকার দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি গোলকের একটা অংশ গঠন করে। এই গোলকের কেন্দ্রকে আয়নার বক্রতা কেন্দ্র বলা হয়। ফোকাস বা যেটাকে কেন্দ্র, যে রশ্মিগুলি গোলাকৃতি দর্পণের ছেদ করে বা মূল অক্ষের বিন্দুতে মিলিত হয়ে মূল অক্ষের সমান্তরাল হয়ে আসছে তাকে ফোকাস বা প্রধান কেন্দ্র বলা হয়। আর ফোকাল দৈর্ঘ্যটা কি না, মেরু ও প্রধান কেন্দ্রের মধ্যে দূরত্বকে ফোকাল দৈর্ঘ্য বলা হয়। এরপরে দেখো 11 নম্বর, তার আগে তোমরা যারা এখনও ক্লাসটিকে লাইক করোনি,
বলো। এই ধরনের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকে। যতগুলো কোশ্চেন রয়েছে 40+ কোশ্চেন রয়েছে কিন্তু এখানে আজকে। তোমরা জানো যে জিকে 40খানা কোশ্চেন আছে, তো এখানে আমরা কিন্তু এই শিফটে 40খানার বেশি কিন্তু কোশ্চেন পেয়েছি। তো প্রত্যেকটাই এইভাবে কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করব। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে। তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন, সাদা ফসফরাস। সাদা ফসফরাস কোনটি সংরক্ষণ করা হয়? তো সাদা ফসফরাস কোনটিতে সংরক্ষণ করা হয়? যেমন আমি বলেছিলাম সোডিয়ামে কিসে সংরক্ষণ করা হয়, ঠিক সেরকম সাদা ফসফরাস। তো এটা হচ্ছে জলে সংরক্ষণ করা হয়। সাদা ফসফরাস অত্যন্ত প্রতিক্রিয়াশীল পদার্থ। এটি বাতাসে সহজেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং নিজে থেকেই জ্বলে উঠতে পারে, ঠিক আছে। যেমন সোডিয়াম বাতাসে জলীয় বাষ্পের সংস্পর্শে এলে জ্বলে যায়, আগুন লেগে যায়, ঠিক সেরকম এটা কিন্তু বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। এই জন্য সাদা ফসফরাসকে জলের নিচে সংরক্ষণ করা হয়, যাতে এটি বাতাসের সংস্পর্শে না আসে। সাদা ফসফরাস বা P4 আকারে থাকে এবং এটি মোমের মতো নরম ও বিষাক্ত। এটি বায়োলুমিনেন্স দেখায়, মানে অন্ধকারে হালকা সবুজ আলো দেয়। আর ফসফরাসের অন্যান্য রূপ লাল ফসফরাস রয়েছে, কালো ফসফরাস রয়েছে। 12 নম্বর কোশ্চেন দেখো, আগস্ট 2018 অনুযায়ী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দায়িত্বে থাকা মন্ত্রণালয় কোনটি? এটা 2018-তে এক্সাম হয়েছিল, সেই হিসেবে এটা দেওয়া হয়েছে। তো স্মৃতি ইরানি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ছিলেন। বর্তমান 2025 সালে অনুযায়ী ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হচ্ছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী। তিনি 2024 সাল থেকে এই পদে কিন্তু রয়েছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী, বর্তমান 2025-এর কেন্দ্রীয় মহিলা শিশু উন্নয়ন মন্ত্রী। 13 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশে কোষগুলি আলগাভাবে সংযুক্ত করা থাকে যাতে বড় আন্তঃকোষীয় স্থান পাওয়া যায়। কিসে? পেরেনকাইমায় কোষগুলি আলগাভাবে সংযুক্ত করা থাকে যাতে বড় আন্তঃকোষীয় স্থান পাওয়া যায়। এখান থেকে দেখে নাও, পেরেনকাইমা এটি এক ধরনের উদ্ভিদ কোষ। এই কোষগুলি আলগাভাবে সংযুক্ত করা থাকে যাতে বড় আন্তঃকোষীয় স্থান পাওয়া যায়। এটি উদ্ভিদের আলোক শোষণ এবং গ্যাসীয় পদার্থ বিনিময় নিয়ন্ত্রণে সহায়তা করে। 14 নম্বর, ব্লকবাস্টার সিনেমা বাহুবলী নিশ্চয়ই দেখেছো। বাহুবলী 2 চলে এসছে। তো এই বাহুবলীর পরিচালক কি? বাহুবলী সিনেমার পরিচালক হচ্ছেন এস রাজামৌলি, একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক যা প্রধানত তেলেগু সিনেমার জন্য পরিচিত। আর বাহুবলী দ্য বিগিনিং 2015, বাহুবলী দ্য কনক্লুশন 2017 তার সুপার হিট একদম চলচ্চিত্র। 15 নম্বর কোশ্চেন দেখো, 2018 সালের পদ্মভূষণ পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে কাকে দেওয়া হয়? বিলিয়ার্ড এবং স্নুকারে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে 2018, তিনি হচ্ছেন পঙ্কজ পেয়েছিলেন। তো পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এটি শিল্প, সাহিত্য, শিক্ষা, রাজনীতি, বিজ্ঞান ও ক্রীড়ায় বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। 2018 সালে পঙ্কজকে স্নুকার ও বিলিয়ার্ড খেলার জন্য এই সম্মান দেওয়া হয়। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন, একটি লেন্সের ফোকাল দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এর ক্ষমতা কত? লেন্সের ফোকাল দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয় তখন তার ক্ষমতা হবে 2 ডায়োপ্টার হয়ে যাবে তার পাওয়ারটা, ক্ষমতা। কিভাবে পাবে না, লেন্সের ক্ষমতা যেটা সূত্র হচ্ছে P = 1/f। পি হচ্ছে ডায়োপ্টারের পরিমাপ করা লেন্সের ক্ষমতা, এফটা হচ্ছে মিটারে দেওয়া ফোকাল দৈর্ঘ্য। তো এখানে যেহেতু আমাদের এফ দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাকে আমরা আগে মিটারে করে ফেলেছি, ঠিক আছে। 0.5 মিটার হয়ে যাবে। তো সেখান থেকে আমরা সূত্র যদি পুট করে দিই তাহলে কিন্তু খুব সহজেই চলে আসবে 2 ডায়োপ্টার, ঠিক আছে। খুব সহজেই অ্যান্সার হয়ে যাবে, একদম কিচ্ছু নেই, ম্যাথ সলভ একদম সুন্দরভাবে হয়ে যাবে। 17 নম্বর দেখো, অষ্টম আন্তর্জাতিক বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন অর্থাৎ গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট, এটা 2017 অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে?
অষ্টম আন্তর্জাতিক বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন 2017, এটা হয়েছিল কোন শহরে? না হচ্ছে হায়দ্রাবাদে হয়েছিল। তো এখন জিইএস, এই যে জিইএস যেটা হচ্ছে এই আন্তর্জাতিক বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন 2025, এটা অনুষ্ঠিত হবে বালি, ইন্দোনেশিয়ার বালিতে 24-25 নভেম্বর 2025 তারিখে এটা হবে। এই 10ম সংস্করণটির থিম হচ্ছে ইনোভেটিং ফর টুমোরো, এম্পাওয়ারিং গ্লোবাল লিডার্স ইন বিজনেস অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ। এরপরে চলে যাও 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কী রয়েছে? পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি, 6 × 10⁻24 কেজি পৃথিবীর ভর ওইটা। আর গড় ব্যাসার্ধ 6371 কিলোমিটার। 19 নম্বর, যদি 10 কেজি ভরের একটি সাইকেল 20 মিটার পার সেকেন্ড গতিতে চলে, তবে সাইকেলের গতিশক্তি কত হবে? 10 কেজি ভর 20 মিটার পার সেকেন্ডে যদি চলে, তখন তার সাইকেলের গতিশক্তি কত হবে? না হচ্ছে 2000 জুল। 2000 জুল হবে। তো কিভাবে হবে ক্যালকুলেশনটা দেখে নাও। গতিশক্তির সূত্র ভালো করে মনে রাখো, হাফ mv²। এটা কিন্তু এক্সামে আসে, হাফ mv²। এখানে ভরটা দেওয়া আছে m 10 কেজি আর গতি v 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো এইখানে এই সূত্রের মধ্যে বসিয়ে দিলেই অ্যান্সারটা খুব সহজেই চলে আসবে। তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, গতিশক্তির সূত্র হাফ mv²। 20 নম্বর কোশ্চেন, কোন মৌল ভেরিয়েবল ভ্যালেন্সি প্রদর্শন করে? ভেরিয়েবল ভ্যালেন্সি প্রদর্শন করে কোন মৌল? তো সেটা হচ্ছে ট্রানজিশন উপাদান, ট্রানজিশন এলিমেন্ট। এই ট্রানজিশন এলিমেন্টস 3D, 4D, 5D ব্লক বিভিন্ন অক্সিডেশন স্টেটে থাকতে পারে, যেমন Fe +2+3, Cu +1+2, এইভাবে। এর ফলে তারা যৌগিক এবং রঙিন আয়নিক যৌগ গঠনে সক্ষম। 21 নম্বর, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 2017 সালের ভিত্তিতে ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে কোন স্থানে? ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 2017, এটা দেখে নাও, এটা হচ্ছে 6ষ্ঠ স্থানে। লেটেস্ট আপডেট যদি দেখো 2017 সালে ভারতের জিডিপি অনুসারে এটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতি। 2024 সালের হিসাবে ওয়ার্ল্ড ব্যাংকের জিডিপি ডেটা অনুযায়ী ভারত হচ্ছে 5ম স্থানে রয়েছে। বুঝে গেল? নামমাত্র অর্থনীতি মানে নমিনাল জিডিপি হিসাবে ভারত সাধারণত 5ম স্থানে বলা হয়। আর প্রকৌল ক্ষমতা সমন্বিত পিপিপি জিডিপি অনুসারে ভারত 3য় বৃহত্তম অর্থনীতি। 3টি কথা ভালো করে মনে রাখো। এরপর দেখো 22 নম্বর, মার্চ 2018 অনুযায়ী গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার কোন দলের অন্তর্গত ছিলেন? মনোহর পারিকার, তো ইনি একজন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির দলের ছিলেন। বর্তমানে 2025 সালে গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন কি? প্রমোদ সাওয়ান্ত। তো ইনিও কিন্তু একজন বিজেপির, প্রমোদ সাওয়ান্ত। বাহিকাগুলি হলো ড্যাশ প্রধান জল সঞ্চালন কোষ। বাহিকাগুলি হলো গুপ্তবীজী উদ্ভিদের প্রধান জল সঞ্চালন কোষ। ছত্রাক, অপশান দেখো ছত্রাক এটি একটি এককোষী বা বহুকোষী জীব। উদাহরণ যদি হিসেবে দেখা হয় অ্যাসকোমাইকোটা। গুপ্তবীজী উদ্ভিদ এটি একটি পুষ্পগম বৃক্ষ। বাহিকাগুলি হলো গুপ্তবীজী উদ্ভিদের প্রধান জল সঞ্চালন কোষ। উদাহরণ হিসেবে ভুট্টা। ব্রায়োফাইটা এগুলি হচ্ছে বাহিকাবিহীন স্থল উদ্ভিদ। বায়োফাইটার বাহিকা অনুপস্থিত থাকে, উদাহরণ মস। থেলোপাইটা এগুলি হলো অবিচ্ছিন্ন শ্যাওলা। থেলোপাইটায় বাহিকা অনুপস্থিত থাকে, উদাহরণ যদি বলা হয় তাহলে স্পাইরোগাইটা। 24 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে নভেম্বর 2017 সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ভারতের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন? নভেম্বর 2017 সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ভারতের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন কে?
দিয়া মির্জা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। দিয়া মির্জা একজন বলিউড অভিনেত্রী ও পরিবেশ কর্মী। তিনি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির বিভিন্ন প্রচারে অংশগ্রহণ করেছেন। তার মূল কাজ ছিল পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা। 25 নম্বর কোশ্চেন, ড্যাশ প্রজননে সমতুল্য নয়। ড্যাশ প্রজননের সমতুল্য নয় বলেছে। তো সেটা কোনটা? না, সেটা হচ্ছে পুনরুৎপাদন। বাকি কোষোদ্গম, বিভাজন, বহুবিভাজন এগুলো সমতুল্য। বলতে কি প্রজননের সমতুল্য। তো কোষোদ্গম, কোষ বিভাজনের ফলে জনিত্রী জীবদেহ বা একটি কোরক থেকে উদ্ভূত একটি নতুন জীবকে কোষোদ্গম বলা হয়। উদাহরণ হাইড্রা। বিভাজন, উদ্ভিদের কিছু কোষ মাইটোটিক কোষ বিভাজন দ্বারা নতুন জীবদেহ উৎপাদন করতে থাকলে তাকে ফিশন বা বিভাজন বলে। উদাহরণ ব্যাকটেরিয়া। আর বহু বিভাজন, উদ্ভিদের কিছু কোষ একাধিক মাইটোটিক কোষ বিভাজন দ্বারা নতুন জীবদেহ উৎপাদন করতে থাকলে তাকে বহু বিভাজন বলে। উদাহরণ যদি বলা হয় প্রোটোজোয়া। আর হচ্ছে পুনরুৎপাদন, যে কোষ বিভাজন উদ্ভিদের সমস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে সক্ষম তাকে পুনরুৎপাদন বলে। পুনরুৎপাদন প্রজননের মতো একই রকম নয়। উদাহরণ হিসেবে জেলিফিশ হয়ে যাবে। 26 নম্বর দেখো, আর্ট অফ লিভিং। আর্ট অফ লিভিংয়ের প্রবর্তক ও প্রচারক কে? শ্রী শ্রী রবিশঙ্কর। আর্ট অফ লিভিং ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 1981 সালে। প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর। মূল উদ্দেশ্য মানসিক শান্তি, ধ্যান, যোগ ও মানব কল্যাণমূলক কাজ। এর প্রধান কার্যালয় হচ্ছে বেঙ্গালুরু, ভারতের বেঙ্গালুরুতে। 27 নম্বর, 2017 সালে 48তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2017 এটা অনুষ্ঠিত হয়েছিল গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল। তো তোমরা জানো যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া প্রতি বছর গোয়ায় অনুষ্ঠিত হয়। এটি প্রথম শুরু হয় 1952 সালে। আয়োজন করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। IFFI 2017 উদ্বোধন হয়েছিল 20 নভেম্বর 2017-তে। অতিথি দেশ ছিল হচ্ছে কানাডা। এরপর দেখো 2017 বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে নিচের মধ্যে কে স্বর্ণপদক জিতেছে? 2017 সুইমিং চ্যাম্পিয়নে স্বর্ণপদক জিতেছে তিনি হচ্ছেন কাঞ্চনমালা পান্ডে। অমরাবতী বাসিন্দা কাঞ্চনমালা পান্ডে 2017 সালে একটি স্বর্ণপদক জিতেছিল এবং যার ফলে তিনি হয়ে যান বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়। তাহলে বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কি? অমরাবতী বাসিন্দা কাঞ্চনমালা পান্ডে। 29 নম্বর, 2017 সালে 24শে ফেব্রুয়ারি তামিলনাড়ুতে একটা 112 ফুট লম্বা শিব মূর্তি আদিযোগী কে উন্মোচন করেছিলেন? তামিলনাড়ুতে 112 ফুটের যে লম্বা শিব মন্দির, এটা উন্মোচন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ড্যাশ সাধারণত জোয়ার ধৌত অরণ্য নামে পরিচিত? জলাভূমি হয়ে যাবে সঠিক অ্যান্সার। লবণাম্বু বা ম্যানগ্রোভ অরণ্য বা জলাভূমি, জোয়ার ধৌত অরণ্য, উপকূলীয় বনভূমি, সমুদ্রের মধ্যে চলন্ত অরণ্য, সমুদ্রের শিকড় অথবা সামুদ্রিক বৃষ্টি অরণ্য ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। যেখানে জল স্থলভূমির সঙ্গে মিশেছে সেখানেই জলাভূমির উৎপত্তি হয়ে থাকে। ম্যানগ্রোভ, পিটল্যান্ড ও জলজ ও বিভিন্ন জলা, বিল, নদী ও হ্রদ, বদ্বীপ, প্লাবনভূমি, প্লাবিত বনাঞ্চল, ধান ক্ষেত, এমনকি প্রবাল প্রাচীরও এই জলাভূমির অন্তর্গত। প্রতিটি দেশে এবং প্রত্যেক জলাভূমির স্তরে মেরু অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, অতি উচ্চতা থেকে শুষ্ক অঞ্চল সর্বত্র জলাভূমি বর্তমান। সব জায়গায় জলাভূমি রয়েছে। এরপর দেখো 31 নম্বর, অ্যালাম বা ফটকিরি। ফটকিরি হলো এক প্রকারের ড্যাশ। ফটকিরি এক প্রকারের কি? ধৌত লবণ। ফটকিরি এক প্রকারের ধৌত লবণ। ধৌত লবণ, যে লবণ একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে তাকে বলে ধৌত লবণ। দ্বৈত লবণ, ঠিক আছে।
আমার এই মিস্টেক হয়েছে, দ্বৈত লবণ। ফটকিরি হচ্ছে এক প্রকারের কি দ্বৈত লবণ। যে লবণে একাধিক ক্যাটায়ন ও অ্যানায়ন থাকে তাদেরকে বলা হয় দ্বৈত লবণ। উদাহরণ অ্যালাম বা ফটকিরি, পটাশ অ্যালাম বলা হয়। পটাশ অ্যালামের রাসায়নিক সংকেত KAiSO4 12H2O। এটি মূলত ওষুধে ও জল প্রক্রিয়াকরণ পদ্ধতিতে ব্যবহার করা হয়। এছাড়া দেখো আঁশ সদৃশ্য লবণ বা ফ্ল্যাগ সল্ট। ফ্ল্যাগ সল্টকে আঁশযুক্ত সামুদ্রিক লবণও বলা হয়। এর মধ্যে খনিজের পরিমাণ কম, তাই এতে বেশি সামুদ্রিক স্বাদ গন্ধ পাওয়া যায়। একক লবণ বা খাদ্য লবণ, এটা তোমরা জানো, যে লবণে একটি মাত্র ক্যাটায়ন এবং একটি মাত্র অ্যানায়ন থাকে তাকে একক লবণ বলা হয়, বা খাদ্য লবণ যেটা NaCl। উদাহরণ সোডিয়াম ক্লোরাইড NaCl। তাই না? 2018 সালে মুক্তি পাওয়া পদ্মাবত ছবির পরিচালক কে ছিলেন? পদ্মাবত ছবির পরিচালক ছিলেন হচ্ছেন সঞ্জয় লীলা বনশালী। সঞ্জয় লীলা বনশালী। 2018 সালে 1 মার্চ সময়কালে নিরিখে নিম্নলিখিতদের মধ্যে ভারত সরকারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কি? 2018 সালে 1 মার্চ সময়কালে সঠিক অ্যান্সার প্রকাশ জাভেদকর। 2025 সালে 1 অক্টোবর পর্যন্ত ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হচ্ছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি 2021 সাল থেকে এই দায়িত্ব পালন করছেন এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যকলাপ তদারকি করছেন। 34 নম্বর, 2017 সালে বিশ্ব ক্যাডেট দ্বারা চ্যাম্পিয়নশিপে মহিলাদের অনূর্ধ্ব 12 বিভাগে স্বর্ণপদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদ কে? দিব্যা দেশমুখ। বর্তমান 2025 সালে দিব্যা দেশমুখ ভারতের প্রথম মহিলা হিসেবে ফিডে মহিলা দাবা বিশ্বকাপ জিতেছেন। এটা ভালো করে মনে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে। তিনি এই জয়ে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছেন এবং 19 বছর বয়সে এই মাইল ফলক কিন্তু স্পর্শ করেছে। ফাইনালে তিনি স্বদেশি প্রতিদ্বন্দ্বী কনেরু হাম্পিকে পরাজিত করেন। এটাও মনে রাখতে হবে, কনেরু হাম্পিকে পরাজিত করেছিল। 29 নম্বর দেখো, ড্যাশ বিবর্তনবাদ আমাদের জানায় কিভাবে জীবন সহজ থেকে আরও জটিল আকারে বিকশিত হয়েছিল। কার বিবর্তনবাদ? ডারউইন। ডারউইনের বিবর্তনবাদ আমাদের জানায় কিভাবে জীবন সহজ থেকে আরও জটিল আকারে বিকশিত হয়েছিল। বিবর্তন হলো বংশ পরম্পরা ঘটে যাওয়া পরিবর্তনের একটা প্রক্রিয়া। 1859 সালে ডারউইন তার অন দি অরিজিন অফ স্পিসিস, ভালো করে মনে রাখো, অন দি অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ সহ তাঁর বিবর্তনবাদ প্রকাশ করে গেছেন। বইটি প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বংশ পরম্পরার বিবর্তনের বৈজ্ঞানিক তত্ত্বের প্রবর্তন করেছিল। এরপর দেখো 36 নম্বর কোশ্চেন, 20 মিটার উঁচু একটি মিনারের শীর্ষে দাঁড়িয়ে একটি ছেলে একটি পাথর ফেলল। যদি জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে কত বেগে পাথরটি মাটিতে আছড়ে পড়বে? বলো। তো এটা ম্যাথ তো সলভ না করলে তো হবে না, তো দেখে নাও কীভাবে সলভ করবে। তো মিনারের উচ্চতা অর্থাৎ এইচ দেওয়া রয়েছে 20 মিটার, জি দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রারম্ভিক বেগ, এখানে ইউ কিন্তু 0। অন্তিম বেগটা আমাদেরকে বার করতে হবে। সূত্র কি লাগাবো না, হচ্ছে ওই যে ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 2GH, এই সূত্রটা এখানে লাগানো হবে। বসিয়ে দাও মানগুলো, বসিয়ে দিলে কত আসবে? ভি স্কোয়ার সমান 400 আসবে, তার মানে ভি হবে 200 মিটার পার 400 বর্গমূল করলে 20 মিটার পার সেকেন্ড হবে। 37 নম্বর দেখো, ভারত সরকার অটোমোবাইল শিল্পে দক্ষ ভারতকে সমর্থন করার জন্য নিম্নলিখিত কোন সংস্থার সাথে চুক্তি করেছে? মারুতি সুজুকির সাথে চুক্তি করেছিল। দক্ষতা উন্নয়ন মন্ত্রক, ভারত সরকার এবং মারুতি সুজুকি 2017 সালে ডিসেম্বরে অটোমোবাইল শিল্পে দক্ষ ভারতকে সমর্থন করার জন্য একটি চুক্তি করেছিল। নিম্নলিখিত প্রভাবগুলির মধ্যে কোনটি বিদ্যুৎ থেকে উৎপন্ন হয় না? দেখতে পাচ্ছ, বিদ্যুৎ থেকে উৎপন্ন হয় না, সেটা হচ্ছে সংকোচন প্রভাব। বাকি রাসায়ন প্রভাব, তাপীয় প্রভাব, চৌম্বকীয় প্রভাব, এগুলো কিন্তু বিদ্যুৎ থেকে উৎপন্ন হয়। সংকোচন হলো রসায়ন সম্পর্কিত একটি প্রক্রিয়া, এটি ল্যান্থানয়েডের সাথে সম্পর্কিত। ল্যান্থানয়েড সংকোচন
যেটা ল্যান্থানয়েড মৌলগুলির পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে ল্যান্থানয়েড সংকোচন বলে। 39 নম্বর, ড্যাশ মৌলের দুটি কক্ষ পুরোপুরি পূর্ণ থাকে। বলো কোন মৌলের দুটি কক্ষ পুরোপুরি পূর্ণ থাকে, কোনো কক্ষে বাদ থাকে না, প্রত্যেকটা কক্ষে ইলেকট্রন কিন্তু থাকে। তো সেটা হচ্ছে Ni হয়ে যাবে সঠিক আনসার। Ni অর্থাৎ কি? Ni বলতে কি বোঝায় বলো? যে মৌলে দুটি কক্ষে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেটি হচ্ছে নিয়ন। বুঝলে, Ni মানে নিয়ন। ইলেকট্রন বিন্যাস যদি বলা হয় তাহলে 2, 8। হিলিয়াম He মৌলের কেবলমাত্র দুটা ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনের বিন্যাসটা এখানে দেখতেই পাচ্ছ। আর্গনের ইলেকট্রন বিন্যাসও এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর ক্রিপ্টনেরও ইলেকট্রন বিন্যাস এখানে আমরা দিয়ে দিয়েছি, দেখে নাও। এরপরে দেখো 40 নম্বর, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় ড্যাশ এবং ড্যাশে ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড মৌলগুলি রয়েছে। ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড মৌলগুলো এগুলো রয়েছে হচ্ছে 6 এবং 7 নম্বর পর্যায়ে। তারপরে দেখো 41 নম্বর, ড্যাশ বিক্রিয়া ঘটে যখন সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তখন কি ধরনের বিক্রিয়া ঘটে? দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত জলীয় দ্রবণে সংঘটিত হয়, যেখানে আয়নগুলি অবক্ষয় হয় এবং আয়নগুলি বিনিময় হয়। এখানে দেখো বিক্রিয়াটাও এখানে আমি লিখে দিয়েছি, দেখে নিতে পারো। Na2SO4 প্লাস BaCl2 থেকে কি হবে না BaSO4 প্লাস 2NaCl। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 42 নম্বর কোশ্চেন, যদি 25 কেজি ভরযুক্ত কোনো বস্তু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের অভিন্ন ত্বরণ নিয়ে চলতে থাকে, তবে বস্তুটি দ্বারা প্রযুক্ত বল কত? তখন প্রযুক্ত বলটা কত হবে? দেখো 8 কেজি ভর আর হচ্ছে 8 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে চলছে, তাহলে প্রযুক্ত বল বলতে কি না, কোনো বস্তুর উপর যে ক্রিয়া প্রয়োগ করে বা করার পরে বস্তুটি স্থিতাবস্থা থেকে গতি অবস্থায় পরিণত করার চেষ্টা করে, তাকে বল বলা হয়। তো বল F সমান m ইন্টু এ আমরা পড়েছি, বল সমান ভর ইন্টু ত্বরণ। তো বল এখানে দেওয়া আছে m 25 কেজি, আর ত্বরণ তো এ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তো বসিয়ে দাও সূত্রে, 25 ইন্টু 8 মানে হচ্ছে 200 নিউটন হয়ে যাবে সঠিক অ্যান্সার। এমন কিছু কি কঠিন রয়েছে? তো কিছু কিছু আমাদের সূত্রগুলো যেগুলো মনে রাখতে হবে, আগের যে ক্লাসগুলোতে কিছু সূত্র বলেছি সেগুলো প্লাস আজকে বললাম, তো এই সকল সূত্রগুলো একটু পড়ে নেবে, আগের ক্লাসগুলো দেখে নেবে। তো এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে, করলে কিন্তু ম্যাথগুলো তোমরা অনায়াসে সলভ করতে পারবে। ম্যাথ এমন কিছু কঠিন ম্যাথ দেয় না। আর সায়েন্স থেকে কিন্তু কোশ্চেনগুলো দেখেছো অনেক কোশ্চেন এসছে, তো এই ধরনের কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেনগুলো আসবে। তো যদি কোশ্চেন অ্যান্সারগুলো যদি ভালো লেগে থাকে এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে, তাহলে অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। আর পরবর্তীতে যদি ক্লাস চাও এই আরআরবি গ্রুপটি, তাহলে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যখনই আমরা কোনো ক্লাস আপলোড করব তোমার মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তাছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এখানে তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, এই ক্লাসের পিডিএফও কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। এছাড়া আমাদের এসএসসি এমটিএস, এসএসসি স্টেনো, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBPSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, WBSSC গ্রুপ সিডি, এই সকল এক্সামে যদি তোমরা প্রিপারেশান নিচ্ছ, তো এই সকল এক্সামের জন্য আমরা কিন্তু এই পিডিএফটা বানিয়েছি 8200 প্লাস MCQ উইথ এক্সট্রা ডিটেলস এবং অধ্যায় ভিত্তিক। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে 49 টাকায়। এছাড়া বাকি আদার্স যে পিডিএফ, প্রত্যেকটা পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা পারচেজ করতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করো, বা যে পিডিএফটা নিতে চাও তো সেটা লিখে মেসেজ করো। বুঝে গেল? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।